উপর কোথাও মারা গেল, কে মারা গেল, কেন মারলো, কে মারলো, এসব অনেক জিজ্ঞাসা চিহ্ন থেকে যেতে পারে। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে আমরা কি দেখলাম? আলার মোড়ে উত্তরাবাদের প্রান্তে 76টা সংখ্যালঘু পরিবারের ঘরদর ভাঙচুর করে লুটপাট করে নেওয়া, তারপর আগুন লাগিয়ে ভস্মীভূত করে দেওয়া হলো। শুধু তাই নয়, গোটা এলাকা থেকে সিপিএম এর তাণ্ডব বাহিনী ছুটে এসেছিল। চলে আসার পরবর্তীকালে পাশাপাশি শহীদুল্লাহ পাইকের বাড়ি ছিল বোম্বাইতে, এসে থাকতো। কয়েকদিন আগে মাত্র বাড়িতে এসেছে। সন্দেহ করে সিপিএম এর কাপালিকরা চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। পুলিশের অফিসার সেখানে বর্তমান থাকা সত্ত্বেও যখন তাকে সেখান থেকে বেরোতে পারেনি, বাইরে থেকে যখন পেট্রোলটাকে ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া যায়, সেই আগুনের লেলিহান শিখা যখন ঘরের মধ্যে যখন উদ্দীপ্ত অবস্থায় বারবার তাগিদ নিয়ে শহীদুল্লাহ পাইক সেই ঘরের দরজাটাকে খুলে যখন সেই জনতার সামনে যখন আছড়ে পড়েছিল, পুলিশের পায়ে ধরে অনুরোধ করেছিল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একথা বলার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে লাঠি ছোটা দিয়ে তার মাথায় মারতে মারতে একেবারে নিঃশেষ করে দেওয়া হয়েছে। ঘটনাটা কিন্তু গঙ্গাধরপুরের ঘটনা, বাইরের ঘটনার কথা বলিনি। এই ঘটনার পরে সবাই ঘর ছাড়া হয়ে চলে গেছে। এলাকায় একেবারে নিস্তব্ধ। প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের লোক কোথায়, কাকে পাবো? জাতীয় সাহেবের সঙ্গে কথা বললাম, জেলার নেতৃত্বের সঙ্গে, মমতাদির সঙ্গে কথা বললাম। বললেন, সমিদা আপনি ব্যবস্থা করুন, আমি এখানকার সব নেতৃত্বকে পরে পাঠিয়ে দিচ্ছি। নিজে চলে এলাম। মাইকে বাজার লোক ছিল না। মাইক অন্য দূর থেকে জোগাড় করে আলার মোড়ের কাছাকাছি সেখানে মাইকটাকে সেট করলাম। কয়েকজন মাত্র মানুষ সেদিনকার উপস্থিত ছিল। রাজ্য জেলা নেতৃত্ব থেকে প্রতিবাদ সভা সেদিন গর্জে উঠেছিল। আর মমতা ব্যানার্জি তখন হচ্ছে যে রেল মন্ত্রকের দায়িত্ব পালন করতেন। জাতীয় সাহেবকে নিয়ে আমরা কথা বললাম দিদির সঙ্গে, যে ছেলেটি মারা গেছে, রেল দপ্তরে তাদের কোনো ব্যবস্থা করা যায় কিনা। দিদি বললেন, আমি ব্যবস্থা করে দেব। করলেন, চাকরির ব্যবস্থা হলো। আস্তে আস্তে করে পরিবেশ শান্ত হলো। আস্তে আস্তে করে দূরে থাকা মানুষগুলো আস্তে আস্তে করে ঘরের দিকে এলো। ঘর নেই, ভেঙে গেছে, সব পুড়ে ছাই হয়ে গেছে। দাবি এলো দলের কাছে, দাবি পৌঁছে দিলাম দিদির কাছে। নানাভাবে নানা সুযোগ সুবিধার মধ্য দিয়ে গৃহ নির্মাণের জন্য যা যা সুযোগ সুবিধা পাওয়া গিয়েছিল টোটালটাই ঠেলে দেওয়া হলো আলার মোড়ে সংখ্যালঘু মানুষদের সার্বিক কল্যাণের স্বার্থে গৃহ নির্মাণের জন্য। কখনো দুটো তিনটে কোলাকুলি শুধু করেছে এবং সঙ্গে সঙ্গে বলেছে, আমাকে দিয়ে কি কাজ করতে হয় আপনারা করিয়ে নেন, আমি প্রস্তুত, যখন ডাকবেন আমি চলে যাব। ইতিমধ্যে আমাদের ডাকে যেমন ব্লকে একটি সংবর্ধনা সভায় আহত হয়ে চলে এসেছিল, তেমনি ভাবে 11 তারিখে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, এটা গঙ্গাধরপুরের মাটিতে বেমানা, এই মুহূর্তে বেমানা। অনেক আগে এরকম ঘটনা ঘটত। কোন সময় ঘটল? যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা বাংলা সবুর আবির খেলা চলছে, সাংবাদিকরা কেনা বেচা হয়ে গেছে, মিথ্যে কথা অপপ্রচার করে করে বিজেপিকে অনেক উচ্চতায় তুলে দিয়েছে। 400 পার গিয়া, 380 পার গিয়া অমুক তমুক করে নানাভাবে তুলে দেওয়ার চেষ্টা করেছে। মমতা ব্যানার্জি কখনো ভেঙে পড়েন। মমতা ব্যানার্জি মানুষের সঙ্গে চলেন, মানুষের কথা বোঝেন, তার আত্মপ্রত্যয় ছিল। অভিষেক ব্যানার্জি একই অবস্থা। তিনি আমাদেরকে বারবার করে অভয় দিয়েছে, এই সমস্ত কারচুপির কথায় কান দেবেন না, যে যার দায়িত্ব সচেতন থাকুক, যারা গণনা কেন্দ্রে যাবে তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমরা 30-এর উপরে আসনে জয়যুক্ত হব। আমরা কিন্তু 29টা আসন ম্যাজিক ফিগারের অনেক উপরে চলে গেল। আর ওরা অনেকটা পড়ে থাকলো। প্রথম থেকে দেখাচ্ছে 25, 26 বিজেপি, 7, 8, 9 তৃণমূল কংগ্রেস।
আমরা কিন্তু আস্তে আস্তে করে মানুষের রায়টাকে পেয়ে যথাস্থানে আমরা পৌঁছে যেতে পারলাম। এটা আমাদের আনন্দ। 29টা জায়গা জিতেছে এবং সেই জায়গায় মথুরাপুর তপশিল কেন্দ্রের প্রার্থীকে আমরা 2 লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতে আনতে পেরেছি। 11 সালে যখন ঘটনা ঘটে যায়, আমি স্ট্যান্ডিং কমিটির মিটিং এ কলকাতায় চলে গেছি। ঠিক সন্ধ্যের আগে আমার কাছে ফোন গেল। তার একটু আগে জেলা পরিষদের সভাধিপতি এবং আমাদের সদ্য নির্বাচিত এমপি, আমি জানতাম না ওরা ভিতরে আছে। আমি সভাধিপতির সঙ্গে সৌজন্য বিনিময় করবার জন্য ঢুকে পড়ে দেখি না আমাদের সাংসদ সেখানে বসে আছে। কথা বললাম, চলে এলাম। সেই একই দিন মহিমের প্রতি যে বর্বরচিত একটি কলঙ্কিত অধ্যায়ের সূচনা হতে পারে গঙ্গাধরপুরের মাটিতে, অনেক পরে শুনেছি। প্রতিমধ্যে আসার সঙ্গে সঙ্গে খবর পেয়ে গেছে। মানুষের সঙ্গে সংযোগ করার আগে থেকে সেই যে ইচ্ছা, এইটা ছিল বলে কাল বিলম্ব না করে যুদ্ধের যিনি সেনাপতি হিসাবে গোটা পাথপ্রতিমাতে কাঁপিয়ে বেরিয়েছে, তার এই ঘটনা শোনার পরে সঙ্গে সঙ্গে তার বাড়িতে এসে উপনীত হয়েছিল। একেই বলে মানুষের টান। এটাই মমতা ব্যানার্জি শিক্ষা দিয়েছেন, অভিষেক ব্যানার্জি শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাতে শিক্ষিত হয়ে আমাদের সেদিনের প্রার্থী আজকের আমাদের সামনে আসীন হয়েছে সত্য নির্বাচিত প্রার্থী বাপি হালদার। আমাদের ডাকে এখানে এসেছে। সবাইকে শুভেচ্ছা। আমার অবাক লাগছে কেন এই ঘটনা ঘটল। আমি এর অঙ্ক খুঁজে পাচ্ছি না। কোন দিন হচ্ছে? আমরা রেজাল্টটাকে পর্যালোচনা করেছি ব্লকে বসে, সমস্ত অঞ্চলের নেতৃত্বকে ডেকে নিয়েছিলাম। কি রেজাল্ট হওয়ার কথা ছিল, কেন কমলো, কার বাড়লো, কেন বাড়লো, পঞ্চায়েত নির্বাচনের থেকে বাড়লো না কমলো, একবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে অঞ্চল নেতৃত্বের সামনে থেকে অঞ্চল ওয়াইজ আমরা এই পরিকল্পনাটাকে নিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলাম প্রত্যেকটি অঞ্চলকে। তারা তেমনি প্রত্যেকটা বুথের ভোটার লিস্ট ধরে অ্যানালিসিস করে রেজাল্টটাকে নিয়ে অঞ্চল সভাপতির কাছে পৌঁছে দেবে। এরপরে অঞ্চল সভাপতিকে নিয়ে ব্লক পর্যায়ে স্টিয়ারিং কমিটি প্রত্যেকটা অঞ্চলের বুথ ধরে ধরে অ্যানালিসিস রিপোর্টটাকে তৈরি করে আগামী দিনের জন্য আমাদের যে পরিক্রমা যেটা করব সেটাকে ঠিক করে নেব। সেই মতো করে গঙ্গাধরপুরের আমাদের এই কোঅপারেটিভ কাছাকাছি, এখানে কোঅপারেটিভ রয়েছে দোতলায়। এর আগে অনেক আমরা মিটিং করেছি। মহিম সেখানে একটু পরে এসেছে। আঞ্চলিক নেতৃত্ব তার প্রতিবেদনগুলোকে নিয়ে পর্যালোচনা হয়েছে। শেষ পর্যায়ে বোধহয় আলাউদ্দিন ভাই বক্তব্য রাখছিল, পরবর্তীকালে মহিম বক্তব্য রাখবে, তারপর মিটিং এর কাজ শেষ হয়ে যাবে। মিটিং এ প্রায় 150-200 মানুষ। হঠাৎ ওর প্রকৃতির টানে বাইরে আসতে হয়েছে, কিন্তু সেই সময় যে একটা অশনি সংকেত আছে, এরপর একটা বিপর্যয় আসতে পারে, এটা ওর কেন কোনো মানুষের মধ্যে এই ধরনের কথা বা এই ধরনের ভাবনা কোনোদিন আসতে পারে না। ও নেমে উপরে 150-200 লোক সেই ঘরের নিচে পাশ দিয়ে প্রস্তাব করবার জন্য একটা জায়গায় চলে গেল, কাছাকাছি। অতর্কিতে নয়, কত বড় সাহসিকতার সঙ্গে একটা দলের অত বড় একটা সমাবেশ, তারই পাশে এতটাই অপেক্ষমান ছিল ধারালো একটা কুর্কি, যেটা সুন্দর করে তৈরি করা হয়েছে, খাত কাটা, দেখলে আতঙ্কে তৈরি হয়ে যাবে। প্রস্তাব করা অবস্থায় তাকে পিছন দিক থেকে লাথি মেরে দাও, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। মাটিতে লুটিয়ে পড়ার পরে ঈশ্বর আল্লাহ নিশ্চয়ই সেইভাবে যদি আশীর্বাদ না থাকে, ও বুঝতে পেরেছে ওকে হত্যা করবার ষড়যন্ত্র নিয়ে অতটাই ঝাঁপিয়ে পড়েছিল। বিরাট একটা অস্ত্র নিয়ে লক্ষ্য ছিল তার সেই পেটের দিকে, ওটাকে যদি চালিয়ে দেওয়া যায়, ধারালো সেই অস্ত্র এবং খাত কাটা চালিয়ে দেওয়ার পর ওটাকে টেনে নিয়ে আসার পর নারী বুড়ি সব বেরিয়ে আসবে,
একটা পরিকল্পিত চক্রান্ত নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। নিজেকে বাঁচানোর জন্য দুটো হাতকে সামনের দিকে পেটটাকে গাঢ় করে নিয়ে চিৎকার করবার চেষ্টা করছে। কিছু দূরে দাঁড়িয়েছিল কয়েকজন কর্মী। যখন এভাবে ঝাঁপিয়ে পড়েছে তখন দুধ কাছাকাছি প্রায় থেকে ইটের কিছু আদলা ইট নিয়ে ওর দিকে নিক্ষেপ করেছে। ওর মাথায় লেগে একটু হতোদ্যম হল। দ্বিতীয়বার আবার অ্যাটাক করলো। দ্বিতীয়বার আবার ওরা ইট ছুড়ল। পরবর্তীকালে অবস্থাটা ভালো নয় বুঝে চিৎকার চেঁচামেচি হতে উপর থেকে 150-200 কর্মী সমর্থকরা আস্তে আস্তে করে হই হই করে যখন বেরিয়ে আসে তখন সে ওখান থেকে ছোট্ট একটা খাল পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। রাস্তায় সাধারণ কর্মীরা এরকম একটি ঘটনায় অকস্মাৎ তারা একেবারে অবিশ্বাস্য ব্যাপারটা তাকে এখান থেকে ধরে নিয়ে এসেছে। কেন এই ঘটনা? আমরা যতটুকু জেনেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে কি পাওয়া গেছে, আজ থেকে 5 বছর আগে এইসব রাস্তার ধারে যে সমস্ত ঘর বাড়িগুলো পিডব্লিউডি জায়গা, সেখানে খুঁটি পুঁতেছিল নাকি মহিম বলে নাকি বাধা দিয়ে 5 বছর আগে। 5 বছর আগের ঘটনাকে প্রতিবাদ করেছিল কিনা আমাদের জানা। এই কারণের জন্যই তার মনে সুরিয়া জাপল যে মহিম মোল্লাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। অদ্ভুত তার এই কথাগুলো যেটুকু আমি শুনছিলাম, কিন্তু মহিম মোল্লাকে আমরা নিশ্চয়ই ভালোভাবে জানেন, এই এলাকার মানুষরা ভালোভাবে জানে। আমরা সেই ব্যক্তিত্ব সিপিএম এর অত্যাচারে যখন অত্যাচার দিচ্ছিল গঙ্গাধরপুরের মাটি, নির্মম ইতিহাস তৈরি হয়ে গেছে। কত মানুষের উপর অত্যাচার হয়েছে। 1998 সালে মমতা ব্যানার্জির নির্দেশ মতো পাথরপ্রতিমা ব্লকের তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আমাকে নিতে হয়েছে। 98 সাল থেকে 2008 সাল পর্যন্ত এক নাগাড়ের একের পর এক অত্যাচারিত মানুষের পাশে থেকে 14 জন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল বামফ্রন্টের তৎকালীন কাপালিকেরা। তাদের জীবনটাকে আমরা ফিরিয়ে দিতে পারিনি, কিন্তু তারপরে যেখানে ঘটেছে তারপরের দিন সেখানে চলে যাওয়ার চেষ্টা করেছে। 150 শতাধিক বাড়ি ভাঙচুর করে লুটপাট করেছে সিপিএম এর তাণ্ডব। তিনবার পরাজিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারটুকু কাটতে না কাটতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারপরের দিন বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করে ফিরে দিতে পারে। হারিয়ে যাওয়া সম্পদটাকে তাদের কাছে তুলে দিতে পারিনি, কিন্তু বিপদের সময় মানুষের কাছে কিভাবে থেকে এই হতোদ্যম মানুষদেরকে আরো বেশি উৎসাহিত করা যায়। আমাদের দিশা ছিলেন মমতা ব্যানার্জি, তাকে দেখে সেই আন্দোলনটাকে আমরা সূচনা করতে পেরেছিলাম বলে তিনবার পরাজিত হয়েছি। তিনবার পরাজিত হয়ে যাওয়ার পর আবার কোনো না কোনো অঞ্চলের ঘরদর ভাঙচুর করা হয়েছে। একের পর এক অত্যাচারিত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে বাইরের কথা ছেড়ে দেন না। গঙ্গাদেবপুরের মানুষরা যদি তাদের স্মৃতি রোমন্থন করে তারা তো জানতে পারবে যে আমরা যখন তৃণমূল কংগ্রেসের আঙিনায় আস্তে করে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি, সিপিএম এর বিরুদ্ধে যখন লড়াই করবার শুরু করেছি গঙ্গাদেবপুরের মানুষ, সেই সময় প্রথম আঘাত হল গোপাল ভান্ডারী। কি অপরাধ করেছিল গোপাল ভান্ডারীকে? তার বাড়ির অদূরে হততায়ীরা অপেক্ষমান ছিল। বাড়িতে ঢোকার আগে তাকে একদম কচু কাটা করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মমতা ব্যানার্জির কাছে খবর পেয়েছে, পার্থ চ্যাটার্জি থেকে অন্যান্য সে সমস্ত জেলা রাজ্যের নেতৃত্বকে নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম। তাকে সামাল দিতে না দিতে পরবর্তীকালে আবার একটি ঘটনা ঘটল। সিপিএমের উপপ্রধান মারা গেল। কে মারা গেল, কেন মারলো, কে মারলো, এসব অনেক জিজ্ঞাসা চিহ্ন থেকে যেতে পারে। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে আমরা কি দেখলাম? আলার মোড়ে উত্তরাবাদের প্রান্তে 76টা সংখ্যালঘু পরিবারের ঘরদর ভাঙচুর করে লুটপাট করে নেওয়া, তারপর আগুন লাগিয়ে ভস্মীভূত করে দেওয়া হলো।
শুধু তাই নয়, গোটা এলাকা থেকে সিপিএম এর তাণ্ডব বাহিনী ছুটে এসেছিল। চলে আসার পরবর্তীকালে পাশাপাশি শহীদুল্লাহ পাইকের বাড়ি ছিল বোম্বাইতে, সে থাকতো। কয়েকদিন আগে মাত্র বাড়িতে এসেছে। সন্দেহ করে সিপিএম এর কাপালিকরা চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। পুলিশের অফিসার সেখানে বর্তমান থাকা সত্ত্বেও যখন তাকে সেখান থেকে বেরোতে পারেনি, বাইরে থেকে যখন পেট্রোলটাকে ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া যায়, সেই আগুনের লেলিহান শিকা যখন ঘরের মধ্যে যখন উদ্দীপ্ত অবস্থায় বারবার তাগিদ নিয়ে শহীদুল্লাহ পাইক সেই ঘরের দরজাটাকে খুলে যখন সেই জনতার সামনে যখন আছড়ে পড়েছিল, পুলিশের পায়ে ধরে অনুরোধ করেছিল আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একথা বলার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে লাঠি ছোটা দিয়ে তার মাথায় মারতে মারতে একেবারে নিঃশেষ করে দেওয়া হয়েছে। ঘটনাটা কিন্তু গঙ্গাধরপুরের ঘটনা, বাইরের ঘটনার কথা বলিনি। এই ঘটনার পরে সবাই ঘর ছাড়া হয়ে চলে গেছে। এলাকায় একেবারে নিস্তব্ধ। প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের লোক কোথায়, কাকে পাবো? জাতীয় সাহেবের সঙ্গে কথা বললাম, জেলার নেতৃত্বের সঙ্গে মমতাদির সঙ্গে কথা বললাম। বললেন সমিদা আপনি ব্যবস্থা করুন, আমি এখানকার সব নেতৃত্বকে ওখানে পাঠিয়ে দিচ্ছি। নিজে চলে এলাম। মাইক বাজার লোক ছিল না। মাইক অন্য দূর থেকে জোগাড় করে আলার মোড়ের কাছাকাছি সেখানে মাইকটাকে সেট করলাম। কয়েকজন মাত্র মানুষ সেদিনকার উপস্থিত ছিল। রাজ্য জেলা নেতৃত্ব থেকে প্রতিবাদ সভা সেদিন গর্জে উঠেছিল। আর মমতা ব্যানার্জি তখন হচ্ছে যে রেল মন্ত্রকের দায়িত্ব পালন করতেন। জাতীয় সাহেবকে নিয়ে আমরা কথা বললাম দিদির সঙ্গে, যে ছেলেটি মারা গেছে, রেল দপ্তরে তাদের কোনো ব্যবস্থা করা যায় কিনা। দিদি বললেন আমি ব্যবস্থা করে দেব। করলেন, চাকরির ব্যবস্থা হলো। আস্তে আস্তে করে পরিবেশ শান্ত হলো। আস্তে আস্তে করে দূরে থাকা মানুষগুলো আস্তে আস্তে করে ঘরের দিকে এলো। ঘর নেই, ভেঙে গেছে সব, ফুঁড়ি ছাই হয়ে গেছে। দাবি এলো দলের কাছে, দাবি পৌঁছে দিলাম দিদির কাছে। নানাভাবে নানা সুযোগ সুবিধার মধ্য দিয়ে গৃহ নির্মাণের জন্য যা যা সুযোগ সুবিধা পাওয়া গিয়েছিল টোটালটাই ঢেলে দেওয়া হলো আলার মোড়ে সংখ্যালঘু মানুষদের সার্বিক কল্যাণের স্বার্থে গৃহ নির্মাণের জন্য। কখনো দুটো তিনটে সুযোগ দিয়ে তাদেরকে আস্তে আস্তে করে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি। এটা ঘটনা। শান্তির নিঃশ্বাস আমরা ফেলবার চেষ্টা করেছি। যাদের জন্য এত কিছু করলাম, যেখানে মিথ্যে করে মহিমউদ্দিন মোল্লা, রইস থেকে আরম্ভ করে আরেকজনকে আরো অনেককে এভাবে করে আসামের কাঠগড়ায় দাঁড় করে দিয়েছিল, দীর্ঘদিন জামিন হতে পারেনি। আমি বিধায়ক হিসাবে দিনের পর দিন আজকের উকিলের সঙ্গে পরামর্শ করে নিজে দাঁড়িয়ে থাকে আমাদের দীর্ঘদিনের যারা কর্মী ছিলেন, দীর্ঘ 4 মাস 6 মাস ধরে জেল খাটছিল, সেখান থেকে উত্তরণের জন্য যা যা করার দরকার যেদিনকার হিয়ারিং হয়, আমি আমার বিধানসভার দায়িত্ব ছিল সেটা পালন না করে হাইকোর্টের হিয়ারিং স্থলে উপস্থিত থেকে আমাদের রইস মোল্লা এবং আরেক ভাইকে আমরা ওখান থেকে জামিন করে নিয়ে এসেছিলাম। বাকি ছিল মহিমউদ্দিন মোল্লা। সেই কোনো ঘটনার সঙ্গে জড়িত নয়, কেবলমাত্র 164 ধারায় তাকে আসামের কাঠগড়ায় দাঁড় করানো হবে। মানসিক যন্ত্রণায় ছটফট করছিল মহিম। সবাই জামিন হয়ে গেল, দাদা আমার কি হবে? এটাকে নিয়ে আমার দলের কেউ কেউ হয়তো খুব মজা করছিল, হয়তো হতেই পারে, কিন্তু যন্ত্রণাটা ছিল। এই যন্ত্রণা মুকুবের জন্য চিন্তা ভাবনা করে তাকেও আমরা ওকে মুক্ত করে নিয়ে এলাম। উচ্ছ্বসিত, বুঝবেনি, মনের আনন্দে কাজকর্ম করার জন্য চেষ্টা করেছে। যার বিরুদ্ধে অভিযোগ, হিম্মত আছে এই এলাকার কোন মানুষ যারা বিরোধী দল করেন, যারা আমার দলের সঙ্গে জড়িত আছেন, মহিমউদ্দিন মোল্লা কারোর এতটুকু ক্ষতি করেছে? এই এলাকার যত উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট ঝকঝকে চকচকে করে দেওয়া হয়েছে, কংক্রিট রাস্তা, পিচের রাস্তা, পিডব্লিউডি রাস্তা, কিচ্ছু ছিল না। জোলা জঙ্গলে ভর্তি ছিল। মীরা যখন প্রধান ছিল, কত খাত পাড়িয়ে পাড়িয়ে আমাদের যেতে হতো।
ও বলতো, দাদা আপনি দায়িত্বে আছেন, আমি ওই এলাকায় অধিবাসী, পিছিয়ে পড়া এই অঞ্চলটাকে আস্তে আস্তে করে এটা তুলে নিয়ে আসতে হবে। যখন যা দাবি করে উজাড় করে ওর হাতে আমরা তুলে দিই। অসম্ভব না। কিছুদিন আগে বললো গোপাল হালদারের বুথের একটা রাস্তা নেই, সেখানে রাস্তাগুলো সব শেষ হয়ে গেছে। এই রাস্তাগুলোকে না করলে ওই এলাকার মানুষদের বিক্ষোভ বাড়ছে। কি করা যাবে? আমরা নিজেরা গেলাম, দেখলাম নিয়ম মাফিক পদ্ধতিতে ওই রাস্তা করা খুব কঠিন ব্যাপার। অন্য সোর্স থেকে টাকাগুলোকে নিয়ে এসে তার জন্য যেখানে ব্যবস্থা করার আমরা করলাম, করে দিয়ে আমাদের আলার মোড়ে যেখানে একটা বিরাট খাল মতো আছে, তার উপাসে আমাদের অনেক বসতি আছে। এই খাতটাকে যদি পূরণ না করা যায়, তার ওই রাস্তাটাকে করা যাবে। যে যে ফান্ডে টাকা দরকার, কখনো বিউপি ফান্ডে, কখনো এমপি ফান্ডে টাকা নিয়ে সেই কাজগুলোকে আমরা কমপ্লিট করে দিই। উপপ্রধানের বুথে এই কাজ না করলে তাদের অসুবিধা নেই, করে দেওয়া হয় যেখানে যা। এবং মহিমউদ্দিনকে বলেছিলাম, তুই দায়িত্ব নেই, 15টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 15 নম্বর স্থানে থাকবে গঙ্গাধরপুর। কেন হয়? যেখানে এত ডাক্তার আছে, অন্যান্য শিক্ষিত ব্যক্তিত্বরা থাকে, সেই গঙ্গাধরপুর কেন 1 নম্বরে থাকতে পারবে না, পিছিয়ে যাবে কেন 15 নম্বর স্থানে? তোকে অঞ্চলের দায়িত্ব নিতে হবে। আস্তে আস্তে করে শিক্ষানবিশির মধ্য দিয়ে গ্রাম পঞ্চায়েতের আলো জ্বালার ব্যবস্থা করতে, সকলকে নিয়ে কিভাবে চলতে হয় সেই গুণাগুণি সে অর্জন করতে পেরেছে। তার বিরুদ্ধে আঙুল তুলবার ক্ষমতা কারোর আছে বলে মনে করে। কাউকে রক্তচক্ষু দেখায়, কারো টাকা 2 টাকা গ্রহণ করেন, এরকম যদি কোনো অভিযোগ না থেকে থাকে, তাহলে কেন তাকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করা হলো? কারা করল? কি তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে? হ্যাঁ, হয়তো হতে পারে। মহিমউদ্দিন যে পদ্ধতিতে পঞ্চায়েতকে নিয়ে যেতে চাচ্ছে, যেটা পাথর প্রতিমা অন্যান্য গ্রাম পঞ্চায়েত গুলোকে তত্তর করে এগিয়ে গেছে, আমরা পিছিয়ে আছি। এই পিছনের অবস্থা থেকে কিভাবে করে সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যায়, নিয়ম মাফিক পদ্ধতিতে পঞ্চায়েতের কিভাবে কাজকর্ম করতে হয়, সেই ধারাকে তিনি গ্রহণ করবার জন্য চেষ্টা করেন। আমাকে বলছিলাম, দাদা একটা আমাদের সেক্রেটারি যদি না পাই আমাদের অসুবিধা হয়ে যাবে। দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব পালন করছে, আমি জানি ওখান থেকে চলে এলে ওই দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের অসুবিধা হবে। তবু এই গ্রাম পঞ্চায়েতকে তুলে নিয়ে আসার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে বললাম যে ওই অফিসারকে তোমার অঞ্চলে পাঠিয়ে দিলাম। সবাইকে নিয়ে কাজকর্ম করছে, সবাইকে নিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করে উন্নয়নের একটা বিশেষ জায়গাতে পৌঁছে দিই। এ হেন মহিম মোল্লাকে প্রাণে মারার জন্য যেদিনকার 150-200 কর্মী সমর্থকরা দোতলায় বসে মিটিং করছে, তার পাশে আততায়ীরা অপেক্ষমান, তাকে নিঃশেষে তার প্রাণবায়ুটাকে বের করে দেওয়ার জন্য প্রস্তুতি নিল। কারা করল? আমরা জানি যে আজকের ভাইজান সৃষ্টি করেছে কারা? ভাইজানের টাকা দিচ্ছে কারা? বিজেপি যারা দায়িত্বে ছিলেন তাদের সৃষ্টি ভাইজান। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের টাকা দিয়ে সংখ্যালঘু ভোটগুলোকে ভাগ করে দিয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরি করবার জন্য যারা চেষ্টা করছে, যিনি এসেছিলেন তিনি নাকি ভাইজান। কিন্তু তার রক্তের যদি নালীটাকে আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যাবে তাদের পরিবারের মধ্যে বিগত দিনের ঘটনায় যে ক্ষতি হয়ে গেছিল, সেটা মহিম মোল্লা শ্রমিক জানার সৌজন্যে তারা যেমন বাঁচার অধিকার পেয়েছিল, তেমনি ভাবে তাদের ঘরদোর করে উন্নয়ন কিভাবে ত্বরান্বিত করা যায় সেই কাজটাকে আমরা করে দেখিয়ে দিতে পেরেছি। হঠাৎ করে তার স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে চলে, আর আমরা যারা তার কাছাকাছি আছি আমরা কিন্তু বুঝতেই পারলাম না। এমন একটা স্বপ্ন হঠাৎ করে দেখলো, মানুষকে খুন করতে হবে, মহিম মোল্লাকে জীবনে মেরে না দিলে বোধহয় তাদের কোথাও কোনো স্বার্থের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু আমার আগে এই অঞ্চলের সমস্ত মানুষদের জানা দরকার। ভালো মানুষের কি কোনো জায়গা হবে না? যে শুধু আজকের গঙ্গাধরপুরের মাটিতে নয়,
গোটা পথপ্রতিমা ব্লকের সাধারণ সম্পাদক হিসাবে আমার নিত্য সঙ্গী একদম বিশ্বস্ত প্রতিষ্ঠানের মতো কাজকর্ম করে গেছে। আমি এত যাকে বিশ্বাস করি, যার বিরুদ্ধে দুর্নীতি নেই, দু নম্বরই নেই, কারো বিরুদ্ধে রাগান্বিত হয় না, কারো বিরুদ্ধে নানা রকম অস্থিরতার কথাবার্তা বলে না, সমন্বয় করে কিভাবে চলে যায়, অথচ তাকে মেরে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা আমাদের লোকেরা শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাস, এর আগে যে ঘটনা ঘটে গেছে আমরা সে ঘটনা ঘটাতে দিন, এটা যেমন তারিফ করব, তেমনি নেতৃত্বকে আরো সজাগ থাকতে বলবো। মহিমের প্রতি যে ব্যবহারটা হলো, এতবারে স্বচ্ছ ছেলে, আঙ্গুল তুলবার কারোর ক্ষমতা নেই, তাকে সরিয়ে দিলে সমীর বাবুর হাতটা বোধ হয় অনেকটা হালকা হয়ে যাবে। আপনারা যারা নেতারা আছেন, আপনারা কি সুখে স্বচ্ছন্দে থাকতে পারবেন? প্রতিবাদটা কোথায়? কেন প্রতিবাদ করতে পারছি না? তীব্রভাবে মারামারি করতে বলে তেজোদ্দীপ্ত চিন্তা ভাবনা আমাদের মধ্যে প্রস্ফুটিত হওয়া উচিত। রাতের অন্ধকারে কয়েকজন এই সমস্ত হতদায়ী বিভিন্ন জায়গায় ঘুরবে, যাকে খুশি খুন করবে, চলে যাবে। আজকের ও চলে যেত, আপনারা বাঁচবেন? এজন্য প্রতিবাদ করবেন না? মায়েরা চিন্তা ভাবনা করবেন না? যে লোকটা এত ত্যাগের মধ্য দিয়ে, এত মানুষের কাজের মধ্য দিয়ে, এত উন্নয়ন থেকে সংগঠিত করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য কতিপয় মানুষ তাদের দুষ্ট বুদ্ধিকে, তার স্বার্থটাকে সুরক্ষা করবার জন্য যে নোংরা কাজে লিপ্ত হয়ে পৃথিবী থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তার বিরুদ্ধে আঙুল তুলে আপনারা দাঁড়াতে পারবেন না, বলতে পারবেন না, না এটা মহিম নয়, আমরা এলাকার মানুষ এই অন্যায়কে আমরা সমর্থন করি না। যে যখন আসবে এভাবে করে সামনে দাঁড়িয়ে থেকে তা প্রতিবাদ করে তাকে এখান থেকে কিভাবে প্রশাসনিক পর্যায়ে তুলে দিতে হয়, আমরা আইনটাকে হাতে তুলে নেব না। কিন্তু সব প্রশাসন এসে করে যাবে, আমি নীরব দর্শকের মতো থাকবো, এটা হতে পারে না। আমাদের প্রতিবাদী মানসিকতা অঙ্গীকারবদ্ধ হতে হবে। ও তো বাঁচার কথা নয়, ও তো মরে যাওয়ার কথা। ওই কুর্কিটা যদি পেটের মধ্যে চলে যেত এবং তার জন্য দুটো হাতটাকে সামনে দাঁড়িয়ে তাকে রক্ষা করবার জন্য চেষ্টা করছে, ঈশ্বর আল্লাহর কৃপা না থাকলে এভাবে করে সে কোনো মতে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। এত বড় স্পর্ধা এই গঙ্গাদের পূর্বের মাটিতে, ভাবতে বলবো আমরা পিছিয়ে। আমি জানি আজকের ওর হচ্ছে, আমরা গোটা পথপ্রতিমা জুড়ে শান্তির মরুদ্যানে উন্নয়নটাকে ত্বরান্বিত করতে পেরেছি। তাহলে কি সময় যেন আসবে, তার উপরে অত্যাচার হবে? এই অত্যাচারে ভয়ে সময় যেন কোনোদিন পিছিয়ে যায়নি। প্রত্যেকটি পঞ্চায়েত নির্বাচন হলে সামনে দাঁড়িয়ে থেকে আমি তার মোকাবেলা করেছি। মানুষ একবার মরে, দুবার তিনবার মরে না, সে বিশ্বাসটা আছে। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমাদের কর্মী সমর্থক